সংজ্ঞা, বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করছি। রাষ্ট্র, তোর নামটা শুনেছিস, দেশ কাকে বলে, রাষ্ট্র কাকে বলে, এগুলো তোদের শোনা জানা, কিন্তু এটা একদিনে তৈরি হয়নি। এটা বিভিন্ন আস্তে 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 পরিপ্রেক্ষিত বিভিন্ন সময় যত অতিবাহিত হয়েছে, এটা আজকে যে ফর্মটা দেখতে পাচ্ছি, আজকে যে রাষ্ট্রটাকে আমরা চিনি, যে রাষ্ট্রকে আমরা দেখছি, সেই রাষ্ট্র একদিনে তৈরি হয়নি। অনেক কাল অতিবাহিত হয়েছে, অনেক বিবর্তনের মাধ্যমে এই রাষ্ট্রটা তৈরি হয়েছে। এটাকে বলা যায় প্রথম রাষ্ট্র কথাটা তৈরি এসেছে বলা যায় গ্রিস দেশটার নাম শুনেছিস তোরা? গ্রিস দেশে বলছে রাষ্ট্রবিজ্ঞানের একদম সূতিকাগার, অর্থাৎ জন্ম, যেখানে জন্ম হয়, এই সেই জন্মের জায়গাটা বলা হচ্ছে রাষ্ট্র, হচ্ছে প্রাচীন গ্রিসকে রাষ্ট্রের সূতিকাগার বলা হচ্ছে। এবং গ্রিকরা আমরা পোলিস আর সিভিটাস এই দুটো শব্দকে মিলন করে নগর রাষ্ট্র হতো, মানে এইভাবে তখন রাষ্ট্রটা এত বৃহৎ আকার, এত আয়তন, এত কিছু সেইভাবে তৈরি হয়নি। এটা অনেক আস্তে 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 অনেক দিন ধরে ধরে ছোট্ট একটা নগর ছিল। সেই নগরের মানুষরা কি করত? নিজেরাই রাষ্ট্রটাকে শাসন করতো, এত লোক ছিল না। আর এখন যেমন ভোট হয়, ভোটের মাধ্যমে আমরা কি করি? অনেককে নির্বাচন করে পাঠাই, যে আমি তো অত লোকে আমি তো যেতে পারবো না, আমি নির্বাচন করে পাঠাচ্ছি, আমার প্রতিনিধি হিসেবে কিছু লোক গিয়ে রাষ্ট্রটাকে শাসন করছে। তখন কি করতো না, রাষ্ট্রটাকে নিজেরাই করতে পারতো, এত কম লোক ছিল যে নিজেরাই রাষ্ট্রের শাসন নিজেরা করতো। মেকিয়াভেলি দ্য প্রিন্স বইটাতে রাষ্ট্রের কথাটা প্রথম প্রয়োগ করে। এইবার কি হচ্ছে, প্রচুর দেখবে, যা বই যখন কিনবে বা বই যাদের আছে, প্রচুর সংজ্ঞা, প্রচুর ডেফিনেশন আছে, রাষ্ট্র কাকে বলে, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলেছে, এক্সপ্লেনেশন দিয়েছে। সব এক্সপ্লেনেশন পড়ার পরে কিছু গুলো আমি দাগিয়ে দেবো বইতে যদি থাকে। যেমন অ্যারিস্টটল, যাদের বই আছে, দেখো অ্যারিস্টটলের মত বলে, সেটা আন্ডারলাইন করো। অ্যারিস্টটল কি বললেন? অ্যারিস্টটল বললেন, স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটা পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। যে একটা জীবনযাপন করতে চাইছে সবাই, কিরকম জীবনযাপন না, একটা পরিবার ও গ্রামের সমষ্টি মিলে, তোমরা যেমন একটা পরিবারে বাস করো, পরিবারের আশেপাশে তোমার পরিবারকে ঘিরে একটা গ্রাম আছে, গ্রাম গড়ে উঠেছে, সেই গ্রামের লোকেরা সেই স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে একটা গ্রামের সমষ্টি মিলে একটা রাষ্ট্র তৈরি হয়েছে। উনি এত বৃহৎ অর্থে রাষ্ট্রটাকে তখন দেখেননি, যার জন্য চিন্তাও করতে পারেননি। উনি যতটুকু দেখেছেন, স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে একটা গ্রাম ও একটা পরিবারের সমষ্টি নিয়ে রাষ্ট্র তৈরি হয়েছে। এটা অ্যারিস্টটলের মতটা তুমি বললে। হলের মত আছে। হল কি বলেছেন দেখো, আমি একটু পরে আছে, আন্ডারলাইন করে রাখো হলের মত, একটু ভালো করে শোন। বার্জেস কি বললো? কোন নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিক ভাবে সংগঠিত জনসমষ্টি। এটা বার্জেস প্রথম এই কথাটা কিন্তু বললেন, রাজনৈতিক ভাবে সংগঠিত। অর্থাৎ এমনি সবাই মিলে আসলে হবে না, একটা মূলত সবাই মিলে একটা চিন্তা ভাবনা নিয়ে একজোট হতে হবে, সেটাই হলো রাজনৈতিক ভাবে সংগঠিত জনসমষ্টিকে কি বলছে? রাষ্ট্র। আচ্ছা, এইভাবে তোমরা পরে উইলসন একটা দাগ দিয়ে রাখো। উইলসন যে কোন একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা জনসমষ্টি বাস করলে সেটাকে রাষ্ট্র বলছে। তাহলে উনি একটা কথা বললেন উইলসন, খেয়াল করো। আগে অ্যারিস্টটল বলল পরিবার, প্রথম পরিবারের সমষ্টি। বার্জেস বলল রাজনৈতিক ভাবে তৈরি হলো। উইলসন বলল যে একটা ভূখণ্ড, একটা জমি লাগবে, একটা জায়গা লাগবে। ধরো তুমি ভারতটাকে চিন্তা করছো, আমি ভারতে বাস করি, তুমি তো প্রথম কি মনে পড়বে? ভারতের ম্যাপটা মনে পড়বে। কেউ একটা আনমিউট করে একটু বলো যে মনে পড়বে কিনা, ভারতের ম্যাপের কথাটা মনে পড়বে? হ্যাঁ, যে ভূগোলের ম্যাপটা
করেছো একটা, হ্যাঁ আমি তো ভারতটাকে দেখতে পাই না, তুমি চৌবেরিয়াটাকে চৌবেরিয়া দেখতে পাচ্ছ, আমি যেখানে থাকি আমি সেখানে দেখতে পাচ্ছি, কিন্তু যদি টোটাল ভারত বলে মনে পড়ে, কি মনে পড়বে আমার প্রথম? ও ম্যাপটা, ওই যে ওরকম দেখতে ম্যাপটা, ওই যে বোর্ডে আঁকতেন আমরা আঁকতাম, ম্যাপটা মনে পড়বে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে সেই কথাটা উনি বললেন যে নির্দিষ্ট ভূখণ্ড যেখানে জনসমষ্টিরা বসবাস করবে, সেই ব্যাপারটা যে ওই যে নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে কিছু লোক বসবাস করলে সেই জায়গাটা আস্তে 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 তারা একটা রাষ্ট্র গড়ে তোলার একটা প্রচেষ্টা চালিয়েছে। তাহলে আমি বইতে, যাদের বই আছে তারা একটু দাগিয়ে বলো কি কি বলছিস বল। এইবার ধর অ্যারিস্টটল, হল, বার্জেস, উইলসন এদের বক্তব্যগুলো আমি বললাম। নেক্সট আরো অনেক সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো চেয়েও সবচেয়ে বেশি শেষ পর্যন্ত আমরা গ্রহণযোগ্য যে সংজ্ঞাটা গার্নারের একটা সংজ্ঞা, এরা কি করলো, গার্নারের সংজ্ঞাটা মুখস্থ করবে, একদম বইতে দাগিয়ে রেখো, যাদের নেই বই নেই, একটু কারোর বই থাকলে একটু নিয়ে নিতে পারিস, বই থাকলে। আর আমি ক্লাস তো সামনাসামনি হলে তো সেটা আমি অবশ্যই হেল্প করবো লিখিয়ে দিতে, আর বই থাকলে একটু লিখে নিস। গার্নারের সংজ্ঞাটা সবগুলোকে এক করেছে, গার্নারের সংজ্ঞাটা তোদের মুখস্থ রাখতে হবে। গার্নার কি বললো? গার্নার বললেন যে রাষ্ট্র হলো এমন একটি অতি বৃহৎ বা নাতি বৃহৎ জনসমাজ, বড়ও হতে পারে ছোটও হতে পারে, একটা অনেক বড় জনসমাজ হতে পারে, একটা ছোট জনসমাজও হতে পারে। ধরো ভারত অনেক বড়, অনেক লোক, আবার দেখা যাচ্ছে ছোট্ট একটা রাষ্ট্র, দেখা যাচ্ছে ফিলিপাইন, সুইজারল্যান্ড, এরাও রাষ্ট্র, এদের কিন্তু অনেক কম লোক, এদের কিন্তু অত বেশি লোক নেই। তাহলে হচ্ছে কি, একটা বড় হতে পারে অতি বৃহৎ জনসমাজ, নাতি বৃহৎ জনসমাজ, নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে যেখানে স্থায়ীভাবে বসবাস করবে, যেখানে স্থায়ীভাবে লোকজন বসবাস করবে এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অর্থাৎ কি প্রায় মুক্ত, অর্থাৎ কোন রকম কেউ শাসন করবে না অন্য লোক। কারণ ইংরেজরা আমাদের একটা সময় শাসন করতো, ইংরেজরা যখন শাসন করতো তখন কিন্তু আমরা রাষ্ট্র ছিলাম না, আমাদের তখন রাষ্ট্র বলা হতো না। ইংরেজরা চলে যাওয়ার পর আমরা যখন স্বাধীন হয়েছি, সেইটাই আমাদের রাষ্ট্র হয়েছে। এর থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একটা কি হবে, বাইরের শাসন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একটা রাষ্ট্র তৈরি হবে, যেখানে জনগণরা তাদের আনুগত্য প্রদর্শন করবে, অর্থাৎ কি মেনে নেবে। ধরো আমরা যে রাষ্ট্রে বসবাস করি, যে রাষ্ট্রে বসবাস করি, সেই রাষ্ট্রের চেয়ে আমরা ভালোবাসি সেই রাষ্ট্রকে, আমরা তাকে আনুগত্য দেখাই। আমাদের বিরোধীরা থাকতে পারে, আমাদের বিভিন্ন রকম দল থাকতে পারে, আমাদের অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা আমাদের রাষ্ট্রটাকে ভালোবাসি। আমরা কিন্তু অন্য রাষ্ট্রকে ভালোবাসি না, আমাদের নিজেদের দেশটাকে আমরা ভালোবাসি। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনুগত্য প্রদর্শন করব। আমরা আজকে আজও তোদের যখন জাতীয় সঙ্গীত হয়, জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সবাই দাঁড়িয়ে পড়া হয়, সবাই দেশের প্রতি সশ্রদ্ধ জানাই আমরা প্রণাম। তাহলে কি আমরা দেশের প্রতি অনুগত থাকি। তাহলে আমাদের কতগুলো গেল? খাতা কি আছে? প্রথম পেলাম, কি পেলাম? 1 নম্বর পয়েন্ট কর, জনসমষ্টি, অর্থাৎ একটা রাষ্ট্র হতে গেলে জনগণ থাকতে হবে, একটা অতি বৃহৎ বা নাতি বৃহৎ জনসমাজ। প্রথম পয়েন্ট কি পেলাম? জনসমষ্টি। লেখ। ম্যাম লিখেছি। নতুন কারা আছে? অঞ্জু রায়। হ্যাঁ, কোন স্কুল থেকে এসেছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি শুনতে পাচ্ছিস পড়া? আচ্ছা, পয়েন্ট ওয়াইজ লেখ। 1 নম্বর লেখ জনসমষ্টি। সবাই লেখ। আমি সবাইকে নামে তো এখন বলতে পারছি না, চিনতে পারছি না সবাইকে, কিন্তু ক্লাস সামনাসামনি হলে তখন সবার নামগুলোই মুখস্থ থাকে। জনসমষ্টি কর। সেকেন্ড কর নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট
নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ একটা জমি, একটা যে রাষ্ট্রই হোক না কেন, তার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড। আচ্ছা, 3 নম্বর কর সরকার, অর্থাৎ এই যে আমরা যে সরকারের আন্ডারে রয়েছি, তো ধর জমি থাকলেই হবে না, শুধু লোক সংখ্যা থাকলেই হবে না, তার সাথেও থাকতে হবে কি না যে পরিচালনা করবে। আমাদেরকে পরিচালনা করার জন্য সরকার দরকার, সেই সরকার আমাদের থাকছে। আমাদেরকে দেখছো তোমরা, পরিচালনা করার জন্য সরকার থাকতে হবে, সরকার থাকবে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে করো সার্বভৌমিকতা। ওই যে সংজ্ঞাটা বলেছি গার্নারের সংজ্ঞা, গার্নারের সংজ্ঞা থেকে আমি 4টে লিখালাম। কিন্তু সার্বভৌমিকতা মানে কি? ওই যে লাইনটা বললাম, বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত, এইটাকে বলা হচ্ছে যে সার্বভৌমিকতা। অর্থাৎ আমরা সে যে রাষ্ট্রই হোক না কেন, ভারত হতে পারে, চীন হতে পারে, আমেরিকা যুক্তরাষ্ট্র হতে পারে, যেই হোক না কেন, সম্পূর্ণভাবে সে বাইরের শাসন থেকে সম্পূর্ণভাবে মুক্ত। সেই মুক্ত শাসন ব্যবস্থাটাই হচ্ছে সার্বভৌমিকতা। এই 4টে পয়েন্ট দেখ তোরা খাতায় লিখেছিস কিনা। আমাকে স্বরাজের নামটা দেখতে পাচ্ছি। স্বরাজ, একটু বল, আনমিউট করে একটু বল পরপর কি কি পয়েন্ট করলি, লিখলি কি কি পয়েন্ট, আমাকে একটু আনমিউট। প্রথম পয়েন্ট জনসমষ্টি, দ্বিতীয় পয়েন্ট নির্দিষ্ট ভূখণ্ড, তৃতীয় পয়েন্ট সরকার, আর চতুর্থ পয়েন্ট সার্বভৌমিকতা। ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, একজন একটু আনমিউট করে স্বরাজ, একটা নিলয় বল। আমি পড়ানোর মধ্যেই বলেছিলাম যে দ্য প্রিন্স বইটি কার লেখা? আর কে বল? বলবো বলো। ম্যাকিয়াভেলি। কি বললি? অঞ্জু, হ্যাঁ, ম্যাকিয়াভেলির লেখা। ঠিক আছে, সবাই শুনে নাও যে ম্যাকিয়াভেলির লেখা প্রিন্স বইটাতে, এটা খুব আসে, খুব ইম্পর্টেন্ট, খুব আসে। রাষ্ট্র বলো। রাষ্ট্র হলো এমন একটি অতিবৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ যা নির্দিষ্ট স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশ স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। এইটুকু থাক, এই অব্দি থাক। আচ্ছা, একটু শোনো তাহলে তোমরা। এই যে সংজ্ঞাটা, একদম এই যে সংজ্ঞাটাকে মুখস্থ রাখতে হবে। এই সংজ্ঞাটাই হচ্ছে মানে মূল। এই সংজ্ঞাটার থেকে তুমি সবটা পুরোটা পেয়ে যাবে। তোমার পরপর যে 4টে আমি বৈশিষ্ট্য বললাম, আরো বৈশিষ্ট্য আছে 2টো, আমি সেটা পরে আসছি, একটু পরে। আগে এই 4টে বৈশিষ্ট্যটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। 4টে বৈশিষ্ট্য, ঠিক আছে? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি দেখো যে একটা রাষ্ট্রের জনসমষ্টি অনেক হতে পারে, আবার একদম কমও হতে পারে। একদম অনেক হতে পারে, আবার অনেকটা কমও হতে পারে। সেটা বিভিন্ন রকম হতে পারে। নাগরিক, বিদেশি, প্রজা, হ্যাঁ, 3টে ভাগে ভাগ করা যায়। নাগরিক কাকে বলে? নাগরিক হচ্ছে যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী, এবং নাগরিকের অনেক বৈশিষ্ট্য আছে। যে রাষ্ট্রে নাগরিক হতে গেলে অনেকগুলো বৈশিষ্ট্য মানে অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। সেই শর্ত পূরণ গুলো হলে যে নাগরিক বলে তাকে মান্য করা হয়। অর্থাৎ তোমাদের সেগুলো পরে আছে, অতটা হচ্ছে অতটা ডিটেলসে না জানলেও হবে। আগে হচ্ছে যে আমি নাগরিক, বিদেশি ও প্রজা, এই 3 ধরনের হতে পারে। 3 ধরনের থাকতে পারে না একটা জনসমষ্টি। সেটা বড় হতে পারে অনেক, যেমন চীন, ভারত, এগুলো হচ্ছে অনেক বড়। আবার দেখা যাচ্ছে পানামা, মোনাকো, সান মারিনো, এরকম এগুলো এই রাষ্ট্র এইগুলো খুব ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট, কিন্তু এগুলোও রাষ্ট্র। কেন? রাষ্ট্রের যে
বৈশিষ্ট্য অর্থাৎ প্রথম যে ক্রাইটেরিয়া 1 নম্বর জনসমষ্টি, সেইটা এগুলোর মধ্যে সবটাই বিদ্যমান। অর্থাৎ এখানেও যে জনসমষ্টি থাকা দরকার, সেই মূলত সেই রকম জনসমষ্টি এখানে আছে। নাগরিক হচ্ছে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিক। বিদেশি হচ্ছে যারা বাইরের থেকে আগত, কিছুদিনের জন্য তারা রয়েছে রাষ্ট্রে। আর প্রজা বলতে রাজা এখন তো ওরকম ভাবে নেই কোন দেশের জনগণকে, সেখানেই হচ্ছে রাজা থাকলে সেখানে প্রজার ব্যাপার থাকছে। আর রাষ্ট্র ছোট, জনসংখ্যা ছোটও হতে পারে বড়ও হতে পারে। উদাহরণ হিসাবে বলবে যে বৃহৎ রাষ্ট্র হচ্ছে যেখানে চীন, ভারত এগুলো হচ্ছে বৃহৎ রাষ্ট্র, আর বৃহৎ জনসমষ্টির রাষ্ট্র মানে অনেক জনসংখ্যা বেশি। আর ক্ষুদ্র রাষ্ট্র পানামা, সান মারিনো, মোনাকো এগুলো হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্র। জনসংখ্যা দুটোই হতে পারে, বৃহৎও হতে পারে ক্ষুদ্রও হতে পারে। লাস্টে একটুখানি বলতে পারো যে তবে একটা শক্তিধর রাষ্ট্র হতে গেলে সাধারণত বর্তমানে যেটা বলা যায় যে বৃহৎ এবং শক্তিধর রাষ্ট্র হতে গেলে এবং প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার করার জন্য জনসম্পদটা অবশ্যই প্রয়োজন। বৃহৎ সংখ্যক অতি বিস্ফোরণ, জনবিস্ফোরণ না হোক, কিন্তু মোটামুটি জনসমষ্টি বেশি থাকলে একটা রাষ্ট্রের সম্পদ হিসাবে সেটা গণ্য হবে। এইভাবে এই পয়েন্টটাকে আলোচনা করতে পারি। নেক্সট হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। একটা ছবি বললাম ভেসে ওঠে, একটা ভৌগোলিক সীমারেখা। যে ভারত বললে তখনই চট করে মনে পড়ে যাবে ভারতের ম্যাপটা, ওই তো কাশ্মীর, ওইখানে পশ্চিমবঙ্গ, ওই তো নিচে রয়েছে আমার দেখা যাচ্ছে ওখানে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, তারপর মনে পড়বে তো সবগুলোই ভারত রাষ্ট্র। ঠিক সেরকম ভাবে চীন, সেরকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, সব দেশ। তোদের এইটা আমি ভূগোল পড়িয়েছি, তোদের তখন ম্যাপ গুলো করিয়েছি, জানিস উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এইগুলো রয়েছে। সেরকম ভাবে একটা ভৌগোলিক সীমারেখার দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে নির্দিষ্ট ভূখণ্ড বলে। ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড। অনেক সময় দেখা যাচ্ছে ইহুদিরা এদিক ওদিক ঘুরে বেড়াতো। আস্তে আস্তে যখন তারা একটা রাষ্ট্র করলো, একটা প্যালেস্টাইনকে যখন ভাগ করে ইসরায়েল হলো, তখন রাষ্ট্রটা জন্ম নিল। অর্থাৎ বিভিন্ন নির্দিষ্ট ভূখণ্ড না থাকলে একটা রাষ্ট্র কখনো তৈরি হতে পারে না। যার যে সীমারেখাই হোক না কেন, সেই সীমারেখার মধ্যে রাষ্ট্রটাকে অবস্থান করতে হবে। এবং ভৌগোলিক সীমারেখার একটা ব্যাপ্তি আছে, কিন্তু এটা একটু বলছি শোন। রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বলতে ওই অভ্যন্তরে ভূগর্ভস্থ সব পদার্থ অর্থাৎ খনিজ সম্পদ, নদ নদী, গিরি পর্বত, আকাশ, সমুদ্র, উপকূল সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা রাষ্ট্র। ওই রাষ্ট্রের মধ্যে যা কিছু, আর আকাশপথে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ওই রাষ্ট্রের একটা সীমারেখা পর্যন্ত দেখা যায়। খুব ডিটেলসে বইতে আছে। এখন শুধু বোঝার জন্য, জিনিসটা বোঝার জন্য, যতটুকু দূরত্বে বোঝার জন্য আমি বলছি যে সংক্ষেপে যেটা বলতে হবে তোমাকে, যে একটা রাষ্ট্র হতে গেলে একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে তাকে অবস্থিত হতে হবে। সেই ভৌগোলিক সীমারেখাটা কি? যে একটা রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ডে জনসমষ্টি নিয়ে স্থায়ীভাবে তাকে বসবাস করতে হবে। রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধুমাত্র নির্দিষ্ট শুধু ভূপৃষ্ঠটাকে বোঝায় না, তার সমস্ত কিছু, রাষ্ট্রের অন্তর্গত ভূভাগ, তার ভূ-অভ্যন্তরস্থ পদার্থ, নদ নদী, গিরি পর্বত, আকাশপথ, সমুদ্র উপকূল সমস্ত কিছু নিয়ে একটা রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড তৈরি হয়। সেই নির্দিষ্ট ভূখণ্ডটা কোনটা বৃহৎ হতে পারে, আবার ছোটও হতে পারে। খুব বড় রাষ্ট্র যেমন আছে, খুব ছোট রাষ্ট্র সেরকম আছে, উভয়ই আছে। কেউ কোন বিজ্ঞানী বলেছেন বড় রাষ্ট্র ভালো, কেউ বলেছেন আবার ছোট রাষ্ট্র ভালো। কিন্তু যাই হোক না কেন, বড় হোক ছোট হোক, একটা নির্দিষ্ট একটা সীমারেখা অবশ্যই প্রয়োজন। যে নির্দিষ্ট সীমারেখার মধ্যে যে
নির্দিষ্ট সীমারেখার মধ্যে সে জয়েন করবে, মানে ভৌগোলিক সীমারেখার মধ্যে তারা রাষ্ট্রটা হতে হবে। ভূখণ্ডের আয়তন, এবার ভূখণ্ডের আয়তনটা বললাম বড়ও হতে পারে ছোটও হতে পারে। সরকার, সরকার এবার কি, ধরো আমি যে পরিচালিত হব, আমার আমার জমির মধ্যে আমি নির্দিষ্ট ভূখণ্ডে জনগণ থাকছে, কিন্তু সেই জনগণকে সঠিকভাবে পরিচালনার জন্য কি প্রয়োজন? সরকার। থার্ড পয়েন্ট, প্রত্যেকের খাতায় লেখা আছে, দেখো থার্ড পয়েন্ট, সরকার। সরকার কি, যে রাষ্ট্রটা কি আমি দেখতে পাই না, তুমি দেখতে পাস, ভারতকে রোজ দেখতে পাস না, কি দেখতে পাস? কতগুলো সরকারের মুখ দেখতে পাস, ও এ আমাদের প্রধানমন্ত্রী, ইনি আমাদের মুখ্যমন্ত্রী, এইগুলো দেখতে পাস। হ্যাঁ, যে হ্যাঁ ইনি আমাদের চালাচ্ছেন, এই মুখ্যমন্ত্রী আমাদের এই বলছেন, প্রধানমন্ত্রী আমাদের এই বলছেন। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে বিমূর্ত। বিমূর্ত কথাটার মানে কি? ইংরেজিতে শব্দটা হয়তো বেশি শুনেছিস, অ্যাবস্ট্রাক্ট, শোনা যায় না, শোনা যায় না। হ্যাঁ, বিমূর্ত ধারণা হচ্ছে। আর মূর্ত, সরকারকে আমরা দেখতে পাচ্ছি। বলা যায় যে ধর একটা নৌকাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাঝি দরকার, ঠিক সেরকম ভাবে সরকারকে দরকার। হ্যাঁ, যে সেই রাষ্ট্রকে যদি বলি তরণী মানে নৌকা, সেই নৌকার কর্ণধার আমরা যদি বলতে পারি, নৌকার কর্ণধার হচ্ছে সরকার। সরকার তোমার রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা, কি করতে চায় না করতে চায়, সব রকম কিছু চালিত করবে সরকারি ভাবে। হ্যাঁ, সরকারকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, বিভিন্ন রকম, যুক্তরাষ্ট্রীয় সরকার, এককেন্দ্রিক সরকার, এগুলো বইতে আছে, নামগুলো একটু দেখবি, বিভিন্ন রকম। এর ডিটেলসটা এখন দরকার নেই, এগুলো অনেক পরে আছে। সরকার বিভিন্ন রকম আছে, এককেন্দ্রিক, নামগুলো জেনে রাখ, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, আর হচ্ছে সমাজতান্ত্রিক সরকার, হ্যাঁ, এখন একতান্ত্রিক সরকার, এগুলো নামগুলো জেনে নাও। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে যে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়, সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়। পুরো মাথা যেমন পুরো দেহটাকে চালায়, ঠিক সেরকম ভাবে সরকার টোটাল মস্তিষ্কটা আমাদের রাষ্ট্রটাকে চালনা করে। কিভাবে, কোন জনগণের কি ইচ্ছা, কোথায় কোনটা করলে ভালো হবে, কোনটা করলে সুবিধা হবে রাষ্ট্রের, কোন কাজটা করলে সেটা সরকার চালায়, আর মানুষ তার প্রতি আনুগত্য দেখায়। এইভাবে সরকার টিকে থাকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? একটু রেসপন্স কম। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? ভালো লাগছে? হ্যাঁ। রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা তো নতুন, যেখানটা অসুবিধা হবে মানে একটু বলিস, একটু বল, চেষ্টা করছি আমি যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার। কোনো হেজিটেশন নেই, যে যার মনে হবে যে আমি এই পয়েন্টটা বুঝতে পারিনি, সে আনমিউট করে আমাকে বল যে আমি ম্যাডাম এই পয়েন্টটা বুঝতে পারিনি, আর একবার একটু বলে দিন। এরকম কোনো পয়েন্ট হয়েছে এখনো পর্যন্ত? একটু বল। বল, হয়েছে কোনো অসুবিধা? কোনো পয়েন্ট হয়নি? যাবো নেক্সটটায়, যাবো পরেরটায়। ওকে, নেক্সট হচ্ছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা নামটা তোরা স্বাধীন কথাটা বেশি শুনেছিস, স্বাধীন। সার্বভৌমিক কথাটার ইংরেজি হচ্ছে সভারেন্টি। সভারেন্টি কাকে বলছে? এটা দু রকম আছে, একটা আভ্যন্তরীণ, একটা বাহ্যিক। আভ্যন্তরীণ মানে রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রের আইনি চূড়ান্ত, অর্থাৎ রাষ্ট্র যেটা বলবে, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র যেটা বলছে সেটাই সবাইকে মেনে নিতে। যে ধরো আজকে যদি আমাকে কোনো কারণে আমি অপরাধ করে শাস্তি দেওয়া হয়, আমাকে রাষ্ট্র যদি নির্দেশ দেয়, আমাকে সেই শাস্তিটা মাথা পেতে নিতে হবে, কেননা রাষ্ট্রের আইনটা চূড়ান্ত, আমি সেটা মেনে নিতে বাধ্য, যদি সঠিক হয়, যেটা আমি মেনে, যে উপরে আইন নেই, একদম সঠিক, আমি মেনে নিতে বাধ্য। আবার বাহ্যিক কি? যে বাহ্যিক দিক থেকে, বহিঃশাসন থেকে মুক্ত, অর্থাৎ রাষ্ট্রকে অন্য কোনো দেশ
সেই রাষ্ট্রকে শাসন করবে না। বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত, বা একটা কথা দেখবে তোমরা সংজ্ঞাটা যারা আছে দেখবে প্রায় মুক্ত। এই কথাটা বলেছে প্রায় মুক্ত, তার মানেটা কি? আবার বইতেই আছে দেখবে যে বলছে কোন রাষ্ট্রই এখন পুরোপুরি সার্বভৌম না। তার মানে কি? অর্থাৎ রাষ্ট্রগুলো খুব পাশাপাশি অবস্থান করে। তো অনেক সময় যেমন সম্মিলিত জাতিপুঞ্জ ইতিহাসে পড়ে থাকবে, ক্লাস 10-এ পড়েছো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তৈরি হয়েছিল। এই রাষ্ট্রগুলো এরা কিছু নির্দেশ সমস্ত রাষ্ট্রকে দেয়, অর্থাৎ এই নিয়মগুলো মেনে চলতে হবে, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের উপর আক্রমণ করবে না, একটা রাষ্ট্র, এই কিছু কিছু নিয়ম কানুন অন্য রাষ্ট্রের সুবিধার্থে সব রাষ্ট্র মেনে নেয়। অন্য রাষ্ট্রের সুবিধার্থে সব রাষ্ট্রই মেনে নেয়। এই জন্যই অন্য রাষ্ট্রের সুবিধার্থে যদি মেনে নেয়, সেই জন্য কি হচ্ছে, অন্য রাষ্ট্রের সুবিধার্থে মেনে নেওয়ার জন্য সেই জন্য এখানে সার্বভৌমিকতা প্রায় মুক্ত কথাটা বলা হয়েছে, সম্পূর্ণ বা প্রায় মুক্ত। সেই জন্য কোন রাষ্ট্রই কিন্তু মূল কথা যখন সার্বভৌমিকতা তুমি আলোচনা করবে, মূল কথা লিখবে সার্বভৌমিকতা বলতে চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়, যে চূড়ান্ত ক্ষমতা আমরা পেয়েছি 1947 সালের 15ই আগস্ট আমাদের রাষ্ট্র যখন আমাদের দেশ স্বাধীন হলো, অর্থাৎ ভারত একটা সার্বভৌম রাষ্ট্র তৈরি হলো। এটা প্রথম প্যারাগ্রাফে যাবে। সেকেন্ড প্যারাগ্রাফে কি করবে, রাষ্ট্রের সার্বভৌমিকতা দু প্রকার, আভ্যন্তরীণ ও বাহ্যিক। আভ্যন্তরীণ অর্থাৎ শেষ নিজ রাষ্ট্রে নিজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন, চূড়ান্ত ক্ষমতা যা বোঝায় সেটা। আর বাহ্যিক বলতে যে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণভাবে মুক্ত থাকাকে বোঝায় সার্বভৌমিকতা। এইটা হলো তোমার দ্বিতীয় পয়েন্ট। এইটা হলো তোমার দ্বিতীয় পয়েন্ট। এই হলো 4টে মূল পয়েন্ট নিয়ে আমি আলোচনা করলাম। রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের সংজ্ঞার বৈশিষ্ট্য, এটা হলো আমার মূল 4টি পয়েন্ট ভাগ করলাম। এছাড়া আজকে যখন এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করছি, এই কোশ্চেনটাই শেষ করি। আমার 5 আর 6 এর দুটো পয়েন্ট, এই দুটোর মূল পয়েন্টের বাইরে যে দুটো পয়েন্ট লিখতে হবে, স্থায়িত্ব, একটা হচ্ছে একটা রাষ্ট্র স্থায়িত্ব থাকতে হবে। আজকে রাষ্ট্রটা তৈরি হলো, কালকে ভেঙে গেল, ও মনে হলো রাষ্ট্রটা তৈরি হলো আবার রাষ্ট্রটা ভেঙে গেল, তা হলে হবে না। একটা রাষ্ট্র স্থায়ী হতে হবে, তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব। তোমরা একটা ছোট্ট কথা বলি, আসলে এগুলো অনেক আলোচনা করতে হয়, বিশদে আলোচনা, তবে একটা লাইন ছোট্ট বলি। মার্ক্সবাদীরা বলেছিলেন, মার্ক্সরা বলেন যে রাষ্ট্র একটা সময় থাকবে না। তোমরা এখন এইটুকুনি শুধু লেখো যে মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র একটা সময় হয়তো যখন শোষণ থাকবে না, রাষ্ট্র থাকবে না। কিন্তু এটা মানে বিশ্লেষণে যেও, এটা বিশ্লেষণ অনেক, সেটা আমি সামনাসামনিতে বলবো বা অন্য কোনো দিন ক্লাসে বলবো, যে কিন্তু রাষ্ট্র একটা স্থায়ী প্রতিষ্ঠান। যে আজকে রাষ্ট্র তৈরি হলো পরে রাষ্ট্র ভেঙে গেল, সেটা নয়। রাষ্ট্র একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব। নেক্সট লাস্ট পয়েন্ট, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। অর্থাৎ একটা রাষ্ট্র যখন তৈরি হয় তখন অন্যান্য রাষ্ট্র তাকে স্বীকৃতি দেয়, তবে যেটা অধিকাংশ রাষ্ট্রের যখন স্বীকৃতি পায় সেটা রাষ্ট্র বলে পরিগণিত হয়। এই হলো আমার 4টে মূল পয়েন্ট। তারপরে দুটো পয়েন্ট হচ্ছে স্থায়িত্ব এবং অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। তোমরা যারা খাতায় লিখেছো 4টে পয়েন্ট, আরো দুটো পয়েন্ট অ্যাড করো, একটা হচ্ছে স্থায়িত্ব আর অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। এই দুটো একটু লিখে নাও, স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। লিখেছো তো? তাহলে আজকে যতটুকু আমি পড়ালাম তার মধ্যে যে প্রশ্নটা হলো সেই প্রশ্নটা খাতায় আমি বলছি লেখো। আজকের পড়ানোর পরে যে প্রশ্নটা হলো, বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের সংজ্ঞা দাও।
রাষ্ট্রের সংজ্ঞায় ওই যাদের যাদের নাম বললাম কিছু জনের 5 জনের বক্তব্য দিবি, অ্যারিস্টটল, বার্জেস, হল দিয়ে তারপরে শেষে গার্নারের সংজ্ঞা দিবি, দিয়ে এটা শেষ করবি। ঠিক আছে, শেষে গার্নারের সংজ্ঞা দিবি, দিয়ে শেষ করবি। এর মধ্যে বই কিনে নিবি, এর মধ্যে বই কিনে নিবি, নিয়ে বই কিনে নিয়ে আর দেরি করবি না। যদি বই না থাকে বই কিনে নিবি। এমন নয় যে পড়াশোনা বা পরীক্ষা কোনো কিছুই হবে নয়, হবে না। যথাসময় পরীক্ষা যা কিছু সেগুলো কিন্তু চিকচিক করেই হয়তো হবে, সেই জন্য নিজেদেরকে প্রস্তুত রাখো। আর একটা যেটা পড়ালাম, রাষ্ট্রের প্রধান উপাদান বা বৈশিষ্ট্যগুলি লেখো। রাষ্ট্রের প্রধান উপাদান বা বৈশিষ্ট্যগুলি লেখো। এর সাথে একসাথে রাষ্ট্রের প্রধান উপাদান বা বৈশিষ্ট্যগুলি লেখো। লিখেছিস? হ্যাঁ ম্যাম। একজন একটু বল, আমি তো দেখতে পাচ্ছি না সবাইকে, বা একজন ভিডিও। হ্যাঁ বল, কি লিখলি প্রশ্নটা বল। বল প্রধান উপাদান না না, রাষ্ট্রের সংজ্ঞা দাও লিখিসনি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম লিখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের প্রধান উপাদান বা বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, এই প্রশ্নটা রেডি করবে, খাতায় লিখবে, খাতায় প্রশ্নটা নিজেরা তৈরি করবে। বই কিনে নিয়ে, বই পুরনো বই হলেও হবে, যদি কেউ পুরনো বই দেখো জোগাড় করতে পারো তাহলেও হবে। আমার রাইটার নিয়েও আমার নিমাই প্রামাণিক বলে দিয়েছি আমি, যদি নিমাই প্রামাণিক জোগাড় করতে পারি সেগুলো বই তোদের দেখবি গ্রুপে আছে বইয়ের নাম। অবশ্যই করে শুধুমাত্র নোট বা ইত্যাদির উপর নির্ভর করে থাকবি না, টেক্সট বই কিনবি, টেক্সট বই অবশ্যই লাগবে, টেক্সট বই দেখেই পড়বি। ঠিক আছে, এবার বল, একটু সময় তোদের জন্য রাখছি, যে কার কোন জায়গাটায় সমস্যা আছে বল, কোন পয়েন্টটা কোন জায়গাটা একটু বল, যাদের বই নেই তারাও একটু বলতে পারিস, মনে করে বল। বল, কোন জায়গায় সমস্যা আছে? তোরা যদি একটা 11 এর হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারিস পলিটিক্যাল সায়েন্সে খুব ভালো হয়, পারবি করতে? হ্যাঁ ম্যাম। যদি একটা 11 এর হোয়াটসঅ্যাপ গ্রুপ করিস পলিটিক্যাল সায়েন্সে সবাইকে অ্যাড করে, তাহলে খুব ভালো হয়। দেখিস তো করতে পারিস কিনা, তাহলে আমাকে একটু করে নিস, তার সাথে অ্যাড করে দিস। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। তাহলে আমি হোয়াটসঅ্যাপে তোদের কিছু প্রশ্নগুলো পাঠাতে পারি, একটা একই গ্রুপের মধ্যে পাঠালে ওখানে তো অনেক সাবজেক্টের গ্রুপ একসাথে আছে, স্কুলের গ্রুপ। ম্যাম যদি তোরা একটু আমরা জানি না, তাহলে কি করে করবো? হ্যাঁ কি বলছিস? ক্লিয়ার আসছে না রে কথাটা? ম্যাম বলতে হ্যালো হ্যাঁ হ্যালো বল। ম্যাম বলছি ম্যাম বলছি কি এখানে একটা এসএমএস করার জায়গা আছে, এখানে যদি কেউ পারে, যাদের মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার ইচ্ছা আছে, তারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এসএমএস করে দিক, পরে সবাই মিলে একটা গ্রুপ খুলে ওটাতে অ্যাড করে দেব। চ্যাট বক্স, হ্যাঁ চ্যাট বক্সে, তাই তো? চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে যে গ্রুপটা আছে নাম লিখে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিক, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিই, লিখে দিলে সেখান থেকে সবাইকে যদি গ্রুপটা করা যায়, তাহলে কি বলতো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে কিছুটা সময় যদি ওখানে লিংক পাঠিয়ে দিলাম, ওখান থেকে ক্লাসটা বা কিছু প্রশ্ন পাঠানো হলে ওখানে করাতে পারবো। আপাতত আজকে যেটা পড়ালাম সেটা বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার হয়েছে সবার কাছে? করবি তো? আজকে ভালো লেগেছে কিনা বল ক্লাসটা? হ্যাঁ, একটু পড়িস, নতুন সাবজেক্ট তো, এটা একটু না পড়লে ভালো লাগবে না। যেটা পড়ালাম সেটা পড়িস, ঠিক আছে? নেক্সট ক্লাস কবে হবে বা কি হবে আমি সেটা জানিয়ে দেবো, ঠিক আছে? আর কার কিছু প্রশ্ন থাকলে বল,
কিছু প্রশ্ন আছে? যা প্রশ্ন আছে আছে কিছু বল একটু। হ্যাঁ, চ্যাট বক্সে সবার নামটা লিখিস, কতজন আজকে ক্লাস করলি। আচ্ছা, তাহলে আজকে শেষ করে দিলাম ক্লাস। হ্যাঁ, লিভ করে যা। আজকের এই পর্যন্ত পড়ালাম, একসাথে পড়ালাম না, এই পর্যন্ত যতটা পড়লাম কোশ্চেন গুলো রেডি করবি অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিভ করে যা। হুম।